ক্লাস 2020 ও 21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বাংলা ক্লাস আম্বাগ ইউনিক কলেজ কোনাবাড়ি গাজীপুর। আমি প্রভাষক আনোয়ারুল ইসলাম। আজকে বাংলা ক্লাসে নতুন একটা গল্প নিয়ে আলোচনা করব। বর্তমান সমাজের প্রেক্ষাপটে নারীরা খুব অবহেলিত, আর এই অবহেলিত নারীদের নিরাপত্তাও বড় বৈষম্যের শিকার তারা। কোনোভাবেই তারা উঠে দাঁড়াতে পারছেন না। নারীর অগ্রগতির জন্য যুগের পর যুগ বংশ পরস্পরায় কেউ না কেউ এসে হাল ধরেছে। সূত্রপাত ছিল বেগম রোকেয়া থেকে। এ বাংলার নারী জাতিদের জন্য একটা বড় ধরনের উপমা বা উদাহরণ বলো যাই বলো হতে পারে দিন, কিন্তু সেই থেকে আজ চলছে এই নারী জাগরণ। কিন্তু আদৌ কি তাদের জাগরণ হয়েছে নাকি হয় নাই? এরকম নানান কল্পনা প্রশ্ন থাকতে পারে। তো সেই থেকে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে যে গল্পটি, সেটা হলো মাসি-পিসি। এই মাসি-পিসি গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে। উনি জন্মগ্রহণ করেছেন 1908 সালে, মৃত্যুবরণ করেছেন 1956 সালে। এই নাতিদীর্ঘ এই স্বল্প দৈর্ঘ্য জীবনে তার যে সকল লেখনী আমাদের জন্য লিখে গেছে, বর্তমান সমাজে যুগের সাথে তাল মিলিয়ে ঠিক কেন জানি অনেকটা মিলে যায়। যদি ওনার চিন্তা চেতনা ছিলেন 1908 সালে, জন্মের পর থেকে তিনি এগুলো দেখেছেন, তাই ওনার কলমের ভাষা তিনি একজন সৈনিক হিসাবে অথবা একজন যোদ্ধা হিসাবে তিনি এগুলো রচনা করে গেছেন। মাসি-পিসি এই গল্পটি নারী চরিত্রেই প্রধান। পুরুষ শাসিত সমাজে, পুরুষ নির্যাতিত, পুরুষ বড় ধরনের হাতিয়ার হিসাবে নারীদের উপর আক্রমণাত্মক ভঙ্গি দিয়ে বর্তমান সমাজে বিরাজমান। পুরুষ নির্যাতিত, এটা তেমন একটা শোনা যায় না, কিন্তু পুরুষের দ্বারা নারী নির্যাতিত এটা ঠিক হরহামেশাই হচ্ছে এবং অতীতেও ছিল, আর হয়তো বা আগামীতে এর অতীতের রেখাপাত অঙ্কন করবে। তো মাসি-পিসি গল্পটি যদি আমরা বই নিয়ে রিডিং আকারে পড়তাম লাইন বা লাইন, তাহলে আমরা বেশ সুন্দর করে এটা আলোচনা করতে পারতাম। এখন প্রসঙ্গ হলো নারী জাগরণের জন্য যে সকল নারীরা নারীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আসলে তারা কতটুকু দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন, এটা আমাদের প্রশ্ন। আর বর্তমান সমাজে নারীরা এই নারী হিসাবে কতটা নারীর দায়িত্ব পালন করেছে, এটা একটা দেখার বিষয়। যাই হোক, আমাদের মূল আলোচনার বিষয় মানিক বন্দ্যোপাধ্যায় তিনি মাসি-পিসি গল্প দ্বারা কোন নারীদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এটা আমরা জানতে চাই। গল্পটি বেশ বড় সড়ো, এতটা বলা যাবে না যেন তোমরা ভয় পাও রিডিং পড়তে। তো আমরা ঠিক এই গল্পটা রিডিং পড়লে অনলাইন ক্লাস বেশ বড় সড়ো হয়ে যাবে। তো আমরা ওই কাজটা আর করবো না। ওই রিডিং পড়ার কাজটি ছাত্র বন্ধুরা তোমরাই বাসায় এটা করবে। আর আমাদের কাছে প্রশ্ন থাকবে, ঠিক আমিও একজন পাঠক, তোমরাও পাঠক, পড়বে বই পড়ে আমরা মূলত যেটা শিখব সেটা আছে ক্লাসের মূল আলোচনার বিষয়। এখন জানতে চাইব শিক্ষণফল পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়ত্ব এবং অবমাননার স্বরূপ। নাম্বার 1, আমার প্রশ্নটা থাকবে শেষের অংশ থেকে। অবমাননার স্বরূপ এটা কি? প্রতিটা পণ্য যখন বাজারজাতকরণ করা হয়, তখন নারীদেরকে এটা বিজ্ঞাপনের জন্য মিডিয়া কর্মীরা অ্যাড করে অল্প কিছু টাকা দিয়ে, হয়তো বা সম্ভ্রম ঢেকে অথবা নম্র করে। এখন নারী আসলে নারীটা কি, এটা আমাদের দেখার বিষয়। দুই ধরনের শব্দ আছে, নারী এবং মহিলা। নারী এবং মহিলা, যদি আমরা নারী ধরি অথবা পাশে মহিলা, নারী হলো মা জাতি বা মহিলাও মা জাতি, কিন্তু নারী হলো
যারা ঘরে এবং বাইরে কাজ করে এদেরকে আমরা প্রাথমিকভাবে নারী ধরতে পারি, কিন্তু ব্যক্তি কিন্তু নারী এবং মহিলা দুটোই এক, কিন্তু কর্মভেদে এই নারীকে জীবনের তাগিদে বাইরে যেতে হয়, কিন্তু মহিলারা এদের জীবনে কোনো তাগিদ নেই, এরা বাসায় থাকে। অর্থাৎ মহিলা শব্দটা যদি আমরা ধরে নিই, মহলের অধিবাসীদেরকে মহিলা বলা হয়, যারা ঘরেই থাকে, বাইরে কাজে যায় না, বাজারঘাট করতে পারে, এদেরকে আসলে বলা যাবে না যে এরা জীবিকার জন্য বাইরে যায়, প্রয়োজনে বাইরে যায়। তো আমরা শুধুমাত্র যারা গৃহে থাকে, গৃহের কাজের জন্য টুকটাক বাইরে যায়, এদেরকে মহিলা বলবো, আর বাকিদের নারী। যাক, দরকার নেই, এ বিষয়ে অনেকে দ্বিমত পোষণ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু প্রাথমিকভাবে আমরা এটা ধরে নিলাম। এখন মাসি এবং পিসি, এখানে নারীদেরকে কিভাবে অপমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। নারীরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে। আগে যখন শিক্ষা প্রসার শুরু হয় তখন হিন্দু ধর্মের একটা তৎপরতা ছিল যে এরা আগে ইংরেজি ভাষা বা লেখাপড়া এরাই বেশি আগে এগিয়ে থাকবে, কিন্তু শুধু হিন্দুদেরকে বলা হয় নাই, বলা হয়েছে যারা ধনী পরিবার, ধনদোষী, একটু উচ্চ বিলাসী যারা, যাদের অর্থনীতি বেশি আছে, ঠিক এদের কথা, ওই সমাজের কথা বলা ছিল। ওই সমাজে সন্তানেরা বা সেই সকল পরিবারের সন্তানেরা এরা লেখাপড়া করত, আর যারা একটু অবমাননা আছে এদের জন্য লেখাপড়া দরকার নেই। তা সমাজের পরিবর্তন হলো, মুসলমানরাও ঠিক একই পরিবর্তনে আসলো। 200 বছর পরে এরাও জানতে পারলো যে না, শিক্ষা দীক্ষা দরকার, তাই শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এরাও এগিয়ে আসলো। যাই সব মিলে নারী অবমাননা আর নারীর অসহায়তা, আমার মূল কথাটা ঠিক এই। এখন পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়তা এবং অবমাননা স্বরূপ পুরুষতান্ত্রিক সমাজটা হলো বর্তমান প্রেক্ষাপট। পুরুষ একটা পরিবারের প্রধান, ইনকাম তার দায়িত্বে, বাইরের কাজ, অর্থ সংগ্রহ পুরুষের দায়িত্বে, কিন্তু এখনো নারী এবং পুরুষ প্রায় সমতায় এসেছে। কিছু কিছু পরিবারে দুইজনে বাইরে কাজ করে, কিছু কিছু পরিবার শুধু পুরুষ কাজ করে, আবার এমন পরিবার খুব কমই দেখা যায় যে মহিলা শুধু, এই নারীরাই বাইরে কাজ করে আবার বাসারও কাজ করে, এটা কম। কিন্তু গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রটি একটু আলাদা, গার্মেন্টসে মহিলারাই বেশি কাজ করে, পুরুষরা কম। যাকে ব্যতিক্রমে যাব না, তা পুরুষতান্ত্রিক সমাজে, পুরুষ শাসিত সমাজ, এখানে এই নারীরা অসহায়তা মানে অসহায়, পুরুষরা যা বলে ঠিক তাই। সমাজ ব্যবস্থা মহিলাদেরকে পুরুষের বাড়িতে যেয়ে থাকতে হয়, পরিবার পরিজন এবং সমাজ ব্যবস্থা এমন হয় না যে পুরুষরা নারীদের বাড়িতে এসে পরিবার বা সংসার স্থাপন করে বা তৈরি করে, গঠন করে, এরকম না। তাই পুরুষদের কাছে যখন নারীরা আসে, তাই এই নারীরাই অসহায় থাকে পুরুষদের কাছে, এবং এই পুরুষরাই আবার মাঝে মধ্যে না, সবসময় দেখা যায় এই নারীদেরকে ছোট করে দেখে এবং তাদের অপমান করে, নারী নির্যাতনের শিকার হয়, যৌতুকের নামক এরকম মরণ ব্যাধিও আছে, এবং নানান বৈষম্য শিকার। দ্বিতীয় কথাটি, ওই প্রথম নম্বর কথাটির সাথে পরপর সবগুলো কথার সাথে আমরা সাংঘর্ষিক মিলে যাবে। কন্যার বিরুদ্ধে নারীর সংগ্রামী চরিত্র বহিঃপ্রকাশ। মাসি-পিসি গল্পটি শুধুমাত্র আহ্লাদিক চরিত্র হলো নায়িকা প্রধান। এখন তার পুরুষ চরিত্র যোগ্য, আর মাসি-পিসি হলো যোগ্য দ্বারা নির্যাতিত বা যোগ্য স্ত্রী হিসাবে অধিকার না পাওয়া, নারী নির্যাতনের শিকার হওয়া আলাদা। সে স্বামীর বাড়ি থেকে চলে এসেছে মাসি-পিসিদের কাছে। এখন মাসি আর পিসি দুইজনে বাইরে কাজ করে, কেউ তরি তরকারি বিক্রি করে, কেউ বা নৌকার মাঝি বা এরকম জীবন জীবিকার ক্ষেত্রে বাইরে থেকে অর্থ সংগ্রহ করে বেঁচে থাকার অবলম্বন এই আলাদের সাথে তারা সংসার বেঁধেছে। এখন এই স্বামী কর্তৃক নারী নির্যাতনের শিকার তিনটা নারী চরিত্র, মাসি, পিসি এবং আলাদা, প্রত্যেকেই স্বামী নির্যাতনের শিকার। তাই তাদের থেকে এরা বিমুখ হয়ে স্বামী নির্যাতন বা স্বামী গৃহ ত্যাগ করে আলাদাভাবে বাঁচার জন্য নতুন ভাবে তারা ইচ্ছা পোষণ করলো, বা জীবনের বেঁচে থাকার জন্য একটা ধরনের ছোটখাটো একটা সংগ্রামে তারা লিপ্ত হলো।
এখন অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ পুরুষ নির্যাতনের বিরুদ্ধে নারীর সংগ্রামের চরিত্র এখানে বইয়ের প্রকাশ করেছে। অর্থাৎ তারা স্বামীর সংসার ত্যাগ করে তারা নিজেরাই সংসার তৈরি করেছে। এখন মাসি-পিসি এই দুইজন চরিত্র আহ্লাদের সাথে মিলিত হয়ে একটা সুন্দর একটা জীবন ব্যবস্থার সাথে তারা মিলে গেছে। এখন এইখানে না পুরুষদের বিরুদ্ধে নারীদের একটা নতুন চরিত্র মাত্র, আপনজনের প্রতি মমত্ববোধ, দায়িত্ববোধ, পরিচয়। মাসি-পিসি এই দুইজনই আপনজন বলতে এখানে আহ্লাদিকে বোঝানো হয়েছে। আপনজনের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ, পরিচয়। মাসি-পিসি দুইজনই আহ্লাদের জন্য তারা তাদের আগামীর জীবনটা বেছে নিয়েছে, বেঁচে থাকার জন্য একটা পাথর মাত্র। তাই সাধারণ জীবন যাপন করে আহ্লাদিকে সুন্দরভাবে রাখার তারা একটা চেষ্টা বা সংগ্রামে লিপ্ত হয়েছে। এখন আপনজনের প্রতি মমত্ববোধ, যদি আমার সামনে আমার ছোট ভাইকে কেউ মারে, আমি তাকে কিভাবে প্রতিহত করব? ওই আগে মায়েরটাকে ঠেকাবো, নাকি ভাইয়ের কাছে আগে জানতে চাইবো তার অপরাধ কি না? যদি এমনটি হয়, রাস্তায় চলছি, হঠাৎ দুই পাশ থেকে দুইটা গাড়ি, আমি মাঝখানে, তখন কি আমার ট্রাফিক আইন মেনে চলা উচিত নাকি উচিত না? ঠিক এরকম ভাইয়ের সাথে অন্য একটা ভাইয়ের বা অন্য একটা মানুষের দ্বন্দ্ব, সে হতে পারে আমার ছোট ভাইয়ের বন্ধু, কত আছে না কেউ, দুই দিন মারামারি, তখন আমার ভূমিকা কি হবে? ঠিক মাসি-পিসি গল্প এখানে আলাদা চরিত্রের সাথে এই মমত্ববোধ বা এই বিচক্ষণ, এই মনোভঙ্গি এখানে ফুটে উঠেছে। আলাদার সাথে যখন ঝগড়া হয়, সংসার থেকে যখন বিচ্যুতি হয়, তখন কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত না হয়ে তারা আলাদাকে গ্রহণ করে এবং তার সংসার বিমুখ করে রাখে। এখন দায়িত্ববোধের পরিচয়, আলাদাকে তারা কিভাবে হেফাজত করেছিল, এটা এই লেখনীতে সুস্পষ্ট প্রমাণ মাত্র। দায়িত্ববোধটা কি? একটা মেয়েকে স্বামী করে যাচ্ছে, একটা মেয়ে, তাকে কিভাবে মাসি-পিসি এই দুজনে আগলে রেখেছিল তাদের বুকের মাঝে। এমন হয়েছে যখন যজ্ঞ তার স্ত্রীকে, এবার দেখা যাক দরিদ্র শ্রেণীর মানুষের দুর্বিষহ জীবন যুদ্ধের স্বরূপ। দরিদ্র শ্রেণীর মানুষ বলতে আমরা কাদেরকে বুঝি? যারা খুব অভাবী, যাদের একদিনে ইনকাম দিয়ে ওই একদিনেই চলে না, ঠিক এমন শ্রেণীর মানুষ। যাদের সংসারে 5-10 লোক থাকে, আয়ের উৎসের মাধ্যম হলো 2 জন পুরুষ আর বাকিরা থেকে বাসায়। এদের কর্ম ব্যবস্থাও অত ভালো না। রাস্তার পাশে এরা দাঁড়িয়ে থাকে প্রতিদিন সকালে, ঠিক কোনো না কোনো এক মহাজন এসে তাদেরকে নিয়ে যায়, কাজের জন্য নির্দিষ্ট সময় পর একটা পারিশ্রমিক দেয়। এই পারিশ্রমিক দিয়ে তারা তাদের সংসার অতিবাহিত করে। হতে পারে অনেকের ক্ষেত্রে এটা তাও না হতে পারে, অনেকে ভিক্ষাবৃত্তির সাথে এরা জড়িয়ে পড়েছে। দেখুন নানান বৈষম্য আছে। আমরা এক কথায় যারা অভাবী, যাদের অর্থ প্রচুর নাই, এদেরকে আমরা তৈরি করি। এই সকল মানুষের জীবন যুদ্ধটা কেউ নেই। একজন মানুষ কিভাবে তারা তাদের জীবনটা অতিবাহিত করবে, এটা তাদের কাছে খুব সুন্দর লাগে। কিন্তু যারা 10 তলার মানুষ, তারা গাছতলা মানুষদেরকে কত ছোট দেখে, আর যারা গাছতলায় থাকে তারা 10 তলা মানুষদের কতটুকু দেখে। মানুষ কিন্তু আমরা সবাই সমান, কিন্তু স্থান ভেদে এদের পার্থক্য। যারা নিচে থাকে এদের একটু কষ্টটা একটু বেশি। যাক, পরের অংশে আসি। সামাজিক বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধতার গুরুত্ব। সামাজিক বৃহত্তর কল্যাণের জন্য আমাদের কি দরকার? সমাজের সর্বস্তরের মানুষ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, গরিব মানুষ এবং স্বাভাবিক যে সকল মানুষ আছে যারা অর্থনৈতিকভাবে খুবই এক কথা ধনাত্মবান বলা যায় বা ধনী বলা যায়, সকলে যদি একজন আরেকজনের সাথে সহযোগিতাপূর্ণ ভাবে আচরণ করে বা সমাজে তারা তাদের জীবনী পরিচালনার জন্য ঐক্যবদ্ধতা দেখায়, তাহলে একজন ধনীরও কিন্তু কাজের লোকের দরকার হয়, আর একজন গরিব মানুষ তারও কিন্তু কাজের দরকার হয়। এখন ধনীদের কাজ গরিব মানুষের দ্বারা যদি সুষ্ঠু বা সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে ধনীদের অর্থ থেকে একটা গরিব মানুষ বেঁচে যায় বা গরিব শ্রেণীর মানুষ বেঁচে যায়। এখন সকলে যদি ঐক্যমত না থাকে, তাহলে কি করে এই উন্নয়নটা হবে? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট বা বিশ্বের অন্যান্য প্রেক্ষাপটে যা দেখা যায়, বাংলাদেশের জনসংখ্যা প্রচুর,
তাই বুদ্ধি খাটিয়ে এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষ বিদেশে যায় কিছু অর্থের বিনিময়ে, সেখানে তারা পরিশ্রম করে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে পাঠায় এবং এই গরিব মানুষ থেকে তারা একসময় স্বাবলম্বী হয়ে ওঠে। তাই অধিক জনসংখ্যাকে আমরা কখনো আবার অবহেলা করব না। এইখানে সামাজিক বৃহত্তা, এখন সমাজে সকলে মিলে যদি একাকার হইলে একসাথে মিলে তাদের বড় অংশ হয়ে যায়। যেমন আমরা ধরে নিতে পারি 10 লাঠি একের বোঝা, 10টা লাঠি বা 10 জন লাঠি একজনের কাছে দিলে তার বোঝা হয়ে যাবে। আবার একজনের বোঝা 10 জনের যদি ভাগ করে দিই তাহলে তাদের কাছে ঠিক সাধারণ বাহন মাত্র বা সাধারণ একটা বস্তু মাত্র। ঠিক এভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের উপকারে আসতে পারি। সর্বশেষ সমাজের নারী জাগরণের স্বরূপ, নারী জাগরণের জন্য নারীরাই কিন্তু একটা একাধিক সংগঠন তৈরি করে রাখছে, কিন্তু কোনো নারী এই নারী জাগরণের জন্য কাজ করে না। শুধু কিছু বিদেশি চ্যানেল আছে, ওই দেখে দেখে টিভির পর্দায় এসে টকশো করে একজন আরেকজনের দৌড়গুন গায়, কিন্তু সঠিক সমস্যার সমাধান এরা করে না। এরা নারী হয়েও এদের উন্নয়ন এরা কখনো করে না। এরা যেটা করে শুধু খালি দ্বন্দ্ব বাধায় দেওয়ার একটা পায়তারা চালায়। ধর্মীয় কথা উঠলেই এরা বন্ধুদের ভিতরে লেগে থাকে, আবার সাংবাদিকদের ভিতরে লেগে থাকে, কে কি কোন কথা বললো হঠাৎ তারা তাই নিয়ে আলোচনা শুরু করে। আসলে এদের নিজস্ব কোনো মানদণ্ড নেই, আর এরা ঠিক এই কাজগুলোই করে। নারী সমাজের অগ্রগতির জন্য যদি নারীদেরই ভূমিকা না থাকে তাহলে কাদেরকে দিয়ে আমরা এই উন্নয়নটা করবো, কাদের উত্তরণ করবো? নারীদের জাগাতে যে নারী যদি জেগে থেকে ঘুমায় তাহলে এদেরকে জাগ্রত করা যাবে না। তাই সকলের উচিত এই নারীদেরকে তারা তাদের অধিকারটা জানা দিয়ে তাদেরকে সচেতনতা করে, তাদেরকে এই কাজটা করানো। একটা পরিবারে 2 জন মানুষ, যখন সন্তান আসে তখন 3 জন, সন্তান ছেলে এবং মেয়ে যদি 2টাই হয় তাহলে 4 জন। এখন বলা হয়েছে একজন পরিবারে যদি একজন আয়ের উৎস হয় তাহলে তার দিয়ে একটা সংসার ভালোভাবে চলে, কিন্তু 2 জন যদি আয়ের উৎস হয় তাহলে তার দিয়ে আরো ভালো চলে। এখন পরপর যদি 4 জনই যদি আয়ের উৎস যদি হতে পারে তাহলে খুব ভালো এবং সমাজে বেশ ভালো একটা জীবনযাপনের জন্য এরা নিজেদের অর্থ আসলে এরা কাজে লাগাইতে পারে। আমাদের উচিত হবে নারী জাগরণের জন্য নারীদেরকে প্রসাধনী বিজ্ঞাপন তৈরি না করে, অর্থাৎ একটা পণ্যকে বাজারজাতকরণ করার জন্য এদেরকে যেন আমরা না ব্যবহার করি। বিনিময়ে তারা কিছু অর্থ পেলে এবং তারা তাদের সম্পর্ক হারাবে। নারী অধিকার বলতে নারীরা তারা তাদের জীবিকাও পাবে, সুন্দর জীবনও পাবে, তাদের অধিকারও পাবে, সমাজের সর্বাবস্থায় তারা তাদের মানদণ্ড বজায় রাখতে পারবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে সমাজের উপকারের জন্য নারীরাও যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। এটাই মূলত সমাজের বাস্তব চিত্র হওয়া উচিত, কিন্তু আমরা এটা কখনো করতে চাই না। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য মানিক বন্দ্যোপাধ্যায় মাসি-পিসি গল্পটিকে তিনি তৎকালীন সমাজ ব্যবস্থার বৈষম্য চিত্রপট থেকে এটা তিনি লিখেছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ পরিবর্তন ঘটল না। তোমরা এটা দেখেছো বর্তমান সমাজে বা বর্তমান সময়ে খুবই পরিচিত নারী নির্যাতন, নারী ধর্ষণ, যৌতুক, এফটিজি, এরকম নানান বৈষম্য আছে শুধু নারীকে নিয়ে, কিন্তু পুরুষ নির্যাতন, পুরুষ যৌতুক ব্যবস্থার সাথে স্বামীর, পুরুষ ধর্ষণ হয়েছে, এরকম নানান কথা কিন্তু নাই, শুধু নারীটাই আছে। তাহলে নারীরা কেন এই সকল কাজের সাথে পুরুষরা তাদেরকে ব্যবহার করবে? এটা হওয়া উচিত না। তা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই একজন আরেকজনকে সম্মান দিই, নিজের সম্মানটা অর্জন করি, নিজের অধিকার সম্পর্কে জানান দিই এবং নিজে কি এটাকে আগে জানি। যখন আমি নিজেকে জানবো, আমি নিজেকে যখন ভালোবাসবো, আমি আমাকে অতটুকুই ভালোবাসবো যা আমার পছন্দের সাথে মিলে। যদি আমি আমার নিজেকে ভালো না বাসতে পারি তাহলে অন্য আমাকে কি ভালোবাসবে? আমাকে যদি অন্যের কাছে ভালোবাসার পাত্র হিসাবে নিজেকে তুলে ধরতে আমি পারি তাহলে আমার গুরুত্ব আছে। কিন্তু আমি অন্যকে পাওয়ার জন্য তার পছন্দ অনুযায়ী কাজ করি তাহলে এখানে আমি তো এমনি কালনা হয়ে যাবো। তার পছন্দ হবে আমার কাছে কোনটা পছন্দ এটাকে গুরুত্ব দেওয়া। তা যাই হোক, আজকে অনলাইন ক্লাস মাসি-পিসি গল্প, এটা তোমাদের বাসার কাছ থেকে সুন্দর করে পড়বে। প্রত্যেকটা চরিত্রে যে সকল ব্যক্তিদের আছে, নাম আছে, এদের নামের পাশে তাদের জীবন সম্পর্কে টিকা লিখবে। এটা থাকবে তোমাদের বাসার কাজ। তো আগামী ক্লাস পর্যন্ত সকলের সুস্থ ও সুন্দর জীবন বয়ে আনবে আনন্দ এবং ঘন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি আনোয়ার ইসলাম। আসসালামু আলাইকুম।